তাহলে দেখা যাক, আজকে শুরু করা যাক। এই যে, এই জিনিসটা ধরো দেওয়া আছে, তা তোমরা দুটো জিনিস শিখেছো, একটা হলো সমীকরণ আর একটা হলো অসমীকরণ। সমীকরণ দেখতে কেমন হয়? সমীকরণ দেখতে এরকম ধরনের দেখতে হয়: 3x প্লাস 2y ইকুয়াল টু 0। অসমীকরণ দেখতে কেমন হয়? 3x প্লাস 2y গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। অর্থাৎ অসমীকরণ আর সমীকরণের মধ্যে পার্থক্য হলো সমীকরণে থাকবে ইকুয়াল টু আর অসমীকরণে থাকবে গ্রেটার দ্যান ইকুয়াল টু। এটাই হলো সমীকরণ আর অসমীকরণের মধ্যে পার্থক্য। তাহলে দেখো, এই অঙ্কগুলো না বাধাগতের অঙ্ক, এবং পরীক্ষায় এর থেকে একটা 5 নম্বরের একটা অঙ্ক আসবেই। তা আমাকে এখন দুটো ইকুয়েশন দেওয়া আছে, এই দুটো ইকুয়েশনের সমাধান বার করতে হবে। কিভাবে করব সেই মেথডটাই আজকে আমরা শিখব। আরও বলে রাখি, এই চ্যাপ্টারে দুটো টাইপ অঙ্ক আছে। প্রথমে আমি করাচ্ছি হলো ফার্স্ট টাইপ। ফার্স্ট টাইপ হয়ে গেলে সেকেন্ড টাইপ এরই অ্যাপ্লিকেশন। আস্তে আস্তে যখন করব ক্রমশ প্রকাশ। তাহলে দেখো, লিখছি, আমি একটা অঙ্ক লিখে লিখে করছি। 1 নং অসমীকরণকে সমীকরণে প্রকাশ করে পাই। সমীকরণে প্রকাশ করে পাই। কি পাই? অর্থাৎ 2x1 প্লাস x2 ইকুয়াল টু 2। অর্থাৎ যে লেস দ্যান ইকুয়াল টু ছিল সেটা ইকুয়াল টুতে কনভার্ট হয়ে গেল। এইবার ভাইটাল পয়েন্ট, খুব ভাইটাল পয়েন্ট, 2 দিয়ে ভাগ করে দাও। x1/1 প্লাস x2/2 ইকুয়াল টু 1 লিখতে পারি এটাকে। কোনো আপত্তি আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে, না, নেক্সট। এটাই। হ্যাঁ বলো। স্যার দেখতে পাচ্ছি না স্যার। সবার কি প্রবলেম হচ্ছে? না না স্যার। স্যার, না স্যার, দেখতেই তো পাচ্ছি। হ্যাঁ, দেখা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ওকে, যার প্রবলেম হচ্ছে সে একটু তাহলে লেফট হয়ে জয়েন হোক। এবার দেখো, 2 নম্বর যে ইকুয়েশনটা আছে এটাকেও আমরা, অসমীকরণ আছে, এটাকে আমরা সমীকরণে প্রকাশ করব। সেই একই রকম লেখা। 2 নং অসমীকরণকে সমীকরণে প্রকাশ করে পাই। সিমিলার ওয়েতে কি হবে তাহলে? অর্থাৎ যেই গ্রেটার দ্যান ইকুয়াল টু ছিল সেটা শুধু ইকুয়াল টুতে পরিণত হবে। আলটিমেটলি জিনিসটা দাঁড়ালো হলো 3x1 প্লাস 4x2 ইকুয়াল টু 12। 3x1 প্লাস 4x2 ইকুয়াল টু 12। সেটাকে আমি একটু ভদ্রভাবে লিখছি, x1/4 x2/3 ইকুয়াল টু 1।
এইবার একটা গোপন কথা বলি, এই ধরো একটা লাইন, অর্থাৎ এদিকটা হলো এক্স অ্যাক্সিস, এদিকটা হলো ওয়াই অ্যাক্সিস, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যথাক্রমে। এই যে লাইনটা, এই লাইনটার সমীকরণ হলো এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। অর্থাৎ এটাকে আমি কার্তেশীয় আকারে নিয়েছি, ছেদিতাংশ আকারে নিয়েছি, ইন্টারসেকশন ফর্মে নিয়েছি। এই অংশটা হলো এক্স অক্ষ থেকে ছেদিতাংশ এ একক, এই অক্ষটা হলো ওয়াই অক্ষ থেকে ছেদিতাংশ বি একক। অলরেডি তোমরা এগুলো ক্লাস 11-এ থাকতে শিখে এসেছো। তা সেটাই আমি করেছি, একটা সরলরেখাকে, একটা ইকুয়েশনকে আমরা ছেদিতাংশ আকারে রূপ দিয়েছি। তাহলে একজন বলো তো দেখি, এখানে এক্সন অক্ষকে কত একক দূরে ছেদ করেছি? 10। অর্থাৎ এই পয়েন্টটা হবে হলো, জাস্ট মুভমেন্ট, a, 0, আর এই পয়েন্টটা হবে হলো 0, b। সো x2 অক্ষকে 0,2 এককে ছেদ করেছে। আচ্ছা, এইবার দেখো আমি একটু গ্রাফটা আঁকি, তাহলে সুবিধা হবে। এটা দেখো, এক্স অক্ষকে 1 এবং ওয়াই অক্ষকে, অর্থাৎ প্রথম অক্ষকে x1, এটা হলো x2, প্রথম অক্ষকে 1 একক এবং দ্বিতীয় অক্ষকে 2 একক দূরে ছেদ করেছে। 1, 2। এই ক্লিয়ার? তাহলে এটা হলো 1,0, জাস্ট মুভমেন্ট, আমি অন্য কালি ইউজ করছি, বুঝতে সুবিধা হবে। এটা হলো 1,0 আর এটা হলো 0,2। আমি মোটামুটি একটা অ্যাজাম্পশন করে, এইটা যা দূরত্ব হবে এটা তার মোটামুটি একটা দ্বিগুণ হবে, যদিও আমার ছবিতে অতটা অ্যাকুরেট হয়নি, ঠিক আছে। এটা যা হবে এটা তার দ্বিগুণ হবে, যেহেতু 2 একক, এটা 1 একক। সিমিলারলি সেকেন্ড যে সমীকরণটা আছে x1/4 x2/3 = 1, সেটাকে করা যাক। তাহলে এটাকে 4 একক, ওটা থেকে 3 নেবে, সো এরকম একটা হবে। এরকম একটা, এটাকে আর একটু বাড়িয়ে দিচ্ছি আমি, ওপরে তুলে দিচ্ছি আমি। হ্যাঁ, এইবার যে জিনিসটা আমি বলবো, তাহলে এতক্ষণ আমরা কিছুই করলাম না, করলাম হলো দুটো অসমীকরণ ছিল, সেই দুটোকে আমরা সমীকরণে কনভার্ট করে নিলাম, দেন তাদের ছেদিতাংশ আকারে রূপ দিয়ে তাদেরকে আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর, এখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ না, x1 অক্ষ এবং ওয়াই অক্ষ, x2 অক্ষ বরাবর আমরা প্লট করলাম, এবং প্লটিং করে জাস্ট কোন বিন্দুতে কি ছেদ করেছে সেইগুলো আমরা লিখলাম। এটা ছেদ করেছে হলো, মুভমেন্ট, এটা ছেদ করেছে হলো 4,0 বিন্দুতে, 4,0, 4,0, আর এটা 0,3। এখানে এইবার প্রশ্ন হলো তীর চিহ্ন কোন দিকে যাবে, অর্থাৎ সমাধান অঞ্চল আমি কোনটা নেব। সমাধান তো বার করলাম,
সমাধান অঞ্চল আমি কোনটা নেব, সেটার জন্য এইবার মেন যে জিনিসটা সেটা বলছি। দেখো এখানে আছে হলো 2x1 প্লাস x2 লেস দ্যান ইকুয়াল টু 2, 0 0 দিয়ে বসিয়ে দাও, অর্থাৎ 2 ইন্টু 0 প্লাস 0 ইকুয়াল টু আসছিল 0, অর্থাৎ 0 0 দিয়ে স্যাটিসফাই করে দেখছি 0 আসে, সেটা কি না অবশ্যই লেস দ্যান ইকুয়াল টু 2, অর্থাৎ এই যে সরলরেখাটা আছে এ কিনা চায় 0-র দিকে যেতে চায়। তাহলে প্রথম যে সরলরেখাটা অর্থাৎ সেটাকে আমরা সবুজ কালি দিয়ে দেখিয়েছি, যেদিকে 0 আছে, 0 কোন দিকে আছে, এইখানে 0 আছে, সে চাইবে 0-র দিকে যেতে, সে চাইবে 0-র দিকে যেতে। ক্লিয়ার? আরো একবার বলছি, 0 দিয়ে হ্যাঁ বলো। স্যার বলছি ওই 0 দিয়ে স্যাটিসফাই করবো কেন, আরেকবার বললে ভালো হতো। আচ্ছা, ওকে, বোঝার দরকার নেই। ধরো 2x প্লাস 3y গ্রেটার দ্যান ইকুয়াল টু 5। প্রথম প্রশ্ন হলো 2x প্লাস 3y এটা কি 0-র এদিকে থাকবে নাকি ওদিকে থাকবে? জাস্ট আ মিনিট, আমি একটা অন্য পেজ খুলে সেখানে দেখাচ্ছি। ধরো এটার ইকুয়েশন হলো 2x প্লাস 3y গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, অসমীকরণটা বললাম আমি। এইবার আমার এখন প্রশ্ন হলো এই দিকে নেবে নাকি ওই দিকে নেবে? তার জন্য আমি কি করব? তার জন্য যেটা আমি করব, এই যে ইকুয়েশনটা আছে এটা আমি 0 0 দিয়ে স্যাটিসফাই করব। দেখা যাক 2 ইন্টু 0 প্লাস 3 ইন্টু 0, তাহলে আসছে হলো 0 0 দিয়ে স্যাটিসফাই করলে 0, সেটা অবশ্যই কি না লেস দ্যান ইকুয়াল টু 1, অর্থাৎ এই যে ইকুয়েশনটা 0 0 দিয়ে স্যাটিসফাই করে যাচ্ছে, অর্থাৎ সরলরেখাটা চাই 0-র দিকে আসতে, সরলরেখাটার অভিমুখ হলো 0-র দিকে, সরলরেখাটার অভিমুখ হলো 0-র দিকে। যদি থাকতো এরকম যে গ্রেটার দেন যদি থাকতো গ্রেটার দেন ইকুয়াল টু 1, অর্থাৎ 1-এর থেকে বড় সেই শর্তটা, তাহলে সেক্ষেত্রে দেখো 0 0 দিয়ে বসিয়ে দিলাম, অর্থাৎ 0 0 দিয়ে বসিয়ে দিয়ে 0 আসছে, সেটা কি 1-এর থেকে বড়? নিশ্চয়ই 1-এর থেকে বড় না, নিশ্চয়ই 1-এর থেকে বড় না, কেটে দিলাম আমি। সুতরাং সে চাই হলো মূলবিন্দু যেদিকে আছে সেদিকে সে যেতে চায়। ব্যাপারটা বোঝা গেল? সমীকরণের কোন দিকে তীর চিহ্ন? ঠিক আছে। ওকে, তাহলে প্রথম যে সমীকরণটা ছিল এটা তোমরা বলো 2x1 প্লাস x2 লেস দ্যান ইকুয়াল টু 2, এটা নিশ্চয়ই 0-র দিকে যেতে চায়, এতক্ষণ আমরা দেখলাম। আচ্ছা, 0-র দিকে যেতে চায়। দ্বিতীয় যে ইকুয়েশনটা আছে 3x1 প্লাস 4x2, 0 0 দিয়ে যদি স্যাটিসফাই যদি করি 3 ইন্টু 0 প্লাস 4 ইন্টু 0 ইকুয়াল টু 0 আসছে, গ্রেটার দেন নট ইকুয়াল টু গ্রেটার দেন 12, নট গ্রেটার দেন 12। তাহলে সেও চায় 0 যেদিকে আছে তার বিপরীত দিকে যেতে চায়, অর্থাৎ 0 দিয়ে যেহেতু স্যাটিসফাই করছে না, সুতরাং সে 0-র দিকে যেতে চায় না, তার অভিমুখ 0-র দিকে নেই, তাই তো? তাহলে এর যে টেনটা আমি নেব, এর যে অভিমুখটা আমি নেব 0-র বাইরের দিকে, অর্থাৎ নীল যে সরলরেখাটা
জিরোর বাইরের দিকে, জিরোর বাইরের দিকে নিলাম। এই যে। তাহলে এবার বলো, এই সরলরেখাটার নাম ছিল তলার দিকে, এই সরলরেখাটার নাম ছিল তলার দিকে, নীল সরলরেখাটা যাচ্ছে ওপরের দিকে, এদের তাহলে কমন এরিয়া কোনটা? দুটো এরিয়ার মধ্যে মাঝের অংশ কোনটা? হ্যাঁ, মাঝের অংশ না, মাঝের এই অঞ্চলটা, দুটো, হ্যাঁ বলো, স্যার দুটো সরলরেখা, এক্স্যাক্টলি ওপরের স্যার দিকে দুটো যেটা আছে, সরলরেখা দিয়ে যেখানে মিলেছে। হ্যাঁ, এই যে আমি হাইলাইট করলাম, এই অঞ্চলটা হচ্ছে সমাধান অঞ্চল, সমাধান অঞ্চল। এবার তোমরা ছোট ক্লাসে নিয়ম অনুযায়ী এই সমাধান বিন্দুটা আমাকে বের করে বলতে পারবে? এই সমাধান বিন্দুটা কত হচ্ছে, এই বিন্দুটা? তার জন্য কি করতে হবে? দুটো যে সরলরেখা দেওয়া আছে, একটা হলো জাস্ট 2x1 plus x2 equal to 2, 2x1 plus x2 equal to 2, আরেকটা দেওয়া আছে হলো 3x1 plus 4x2 equal to 12, 3x1 plus 4x2 equal to 12। এই দুটোকে সলভ করে আমাকে বলো এদের সমাধান বিন্দু বা ছেদ বিন্দু কত আসছে। সলভ। এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে পরিবর্তে প্রতিস্থাপন বা অপনয়ন বা বজ্রগুণনে করতে হবে, যে কোনো পদ্ধতিতে করতে পারো, অ্যাজ ইউর চয়েস। স্যার x1 এর মান কি -4/5? আমি জানি না সমাধান কত হবে, আমি জানি না। x1 = 4 x1 equal to 4, দেন আর x2 = 4 x1 equal to 4 বললে x2 equal to 6 তাহলে সেটা কি স্যাটিসফাই করছে? x1 equal to 4 মানে 3 ইন্টু 4 প্লাস 4 ইন্টু 6, সেটা কি 12 হচ্ছে? হচ্ছে না, তাহলে সমাধান ভুল হয়েছে। আমি প্রথম ইকুয়েশনটা থেকে পাচ্ছি হলো x2 equal to 2 minus x1, আমি দ্বিতীয়টায় পুট করে দিচ্ছি 3x1 এস্টিমেট প্লাস 4 ইন্টু x2, x2 এর মান আমি বসাচ্ছি x1 দিয়ে ইকুয়াল টু 12। সো আমি পাচ্ছি হলো x1 -4/5। দেখা যাক, স্যার এটাই বলেছি 3x -4/5 plus 8 minus 4x1 equal to 12। So minus x1 equal to 4, that is x1 equal to -4। Now এখান থেকে আমি x2 এর মানটা পেয়ে যাচ্ছি, x2 equal to 2 minus of -4, that is 6। এটা কি আসছে? x1, x2 স্যার x2 ইকুয়াল টু তো 2 মাইনাস 2x1 হবে, -4, 6। ইকুয়েশনটা তো 2x1 ছিল। কোথায় বলো? আপনি এটা ওই যে 3x1 x2 ইকুয়াল টু 2 মাইনাস x1 লিখেছেন, ওটা তো 2 মাইনাস 2x1 হবে, কারণ ইকুয়েশনটা তো জাস্ট মিনিট। ওকে, তাহলে
এখান থেকে আমরা x2 এর মানটা পাচ্ছি হলো x2 ইকুয়াল টু 2 মাইনাস 2x1 বসিয়ে দাও এটাই 3x1 প্লাস 4 ইন্টু 2 মাইনাস 2x2 2x1 ইকুয়াল টু 12 সো 3x1 প্লাস 8 মাইনাস 8x1 ইকুয়াল টু আসছিল 12 মাইনাস 5x1 ইকুয়াল টু ও বসে নিয়ে গেলে কত আসে 4 তাহলে সেখান থেকে x1 আসছে হলো ঠিক আছে এবার হ্যালো হ্যাঁ স্যার ঠিক আছে 4/5 হ্যাঁ, মাইনাস স্যার। 7 ওকে ওকে তাহলে x1টা আসছে হলো মাইনাস 4/5 তাহলে অতএব x2 এর মানটা পেয়ে যাচ্ছি আমরা x2 এর মানটা কোথায় বসাবো 18/5 x2 এর মানটা বসাবো হলো আমরা 2 মাইনাস x1 2 মাইনাস 2x1 সো 2 মাইনাস 2 ইন্টু 4/5 করলে যা হয় তাই মোটামুটি 5 5 দুগুণে 10 2/5 সো আমরা এখান থেকে পেলাম অতএব x1, x2 ইকুয়াল টু আসছে হলো মাইনাস 4/5 2/5 মাইনাস 4/5 2 স্যার x1 ইকুয়াল টু তো মাইনাস 4/5 বসবে। হ্যাঁ তাই তো বসিয়েছি মাইনাস দেননি হ্যাঁ বল তাহলে তো সামনের সাইনটা প্লাস হয়ে যাবে, মানে 2 মাইনাস 2x1 x1 এর ভ্যালুটা তো মাইনাস 4/5 আর আগে একটা মাইনাস সাইন আছে, আচ্ছা, তো আচ্ছা। পুরোটা প্লাস হয়ে যাবে। প্লাস হয়ে যাবে তাহলে আলটিমেটলি হবে হলো 5 দুগুণে 10 18 5 ওকে 18/5 স্যার হ্যাঁ 18/5 ওকে তাহলে just a minute, এটাকে আমি একটা বক্স করে রাখছি অর্থাৎ x1 x2 অর্থাৎ সমাধান বিন্দুটা আমার এরকম দেখতে হলো যেটা কিনা এই বিন্দুতে ছবিতে এই বিন্দুটা এই যে এই বিন্দুটা দুটো সরলরেখা যেখানে ইন্টারসেক্ট করেছে বা ছেদ করেছে এইবার আসল কথাটা বলি আসল যে অঙ্কটা হয় সেটা হলো z equal to 2x1 plus 2x2 কে চরম করো যখন 2x1 plus x2 less than equal to 2 3x1 plus 4x2 greater than equal to 12 x1 x2 greater than equal to 0 এই চারটে কন্ডিশনের উপরে জেডটাকে ম্যাক্সিমাইজ করতে হবে এবং এইটাকে বলা হয় হলো বাধা গোষ্ঠী এই যে জিনিসটা আমি লিখেছি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এটাকে বলা হয় বাধা গোষ্ঠী আর এই জিনিসটাকে বলা হয় হলো কনস্ট্রেন্ট বা নন নেগেটিভিটি কন্ডিশন বলা হয় এটাকে বলা হয় হলো নন নেগেটিভিটি কন্ডিশন অর্থাৎ x1 x2 সর্বদা 0 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয় 0 বা 0 থেকে বড় তাহলে এবার যদি এই অঙ্কটাই যদি বলি যে জেডকে ম্যাক্সিমাইজ করতে হবে তাহলে দেখো এই যে অঙ্কটা আমি করেছি অর্থাৎ তিনটে পয়েন্টের ভিত্তিতে আমাকে ম্যাক্সিমাইজ করতে হবে এক নম্বর পয়েন্ট হলো এই পয়েন্টটা
এক নম্বর পয়েন্টটা হলো এই পয়েন্টটা, 2 নম্বর পয়েন্ট হলো অর্থাৎ কর্নার পয়েন্টগুলো আমি নেব, কোন কোন কর্নার পয়েন্টগুলো আছে এই পয়েন্টটা। 3 নম্বর পয়েন্ট হলো, আচ্ছা এখানে একটাই পয়েন্ট কারণ ভুল বলেছিলাম, সমাধান অঞ্চলটা এইদিকে চলে যাচ্ছে, তারা শার্প বিন্দু অর্থাৎ তীক্ষ্ণ বিন্দুতে এসে মিলিত হয়েছে, তীক্ষ্ণ বিন্দু এখানে একটাই, সুতরাং এই বিন্দুতেই যা মান বের হবে সেটাই চরম, সেটাই অবম। আমি যেটা বললাম এই প্রসেসটাই বারবার রিপিটেশন করব, একবার ভালো করে জিনিসটা দেখে নাও। আর আরেকটা কথা বলে রাখি, এই বিন্দুটাকে বলা হয় হলো প্রান্তিক বিন্দু, কর্নার পয়েন্ট বললাম, বা বাংলায় বলা হয় প্রান্তিক বিন্দু, প্রান্তিক বিন্দু বলা হয়। দেখো কোনো প্রবলেম? ঠিক আছে। বাকিদের? না স্যার। ওকে, স্যার এই স্যার হ্যাঁ, তাহলে আমরা নেক্সট প্রবলেমে যাচ্ছি। স্যার কেউ মনে হয় কিছু বললো। হ্যাঁ বলো, আরেকবার বলো। স্যার বলছি কি এই মানে লিনিয়ার প্রোগ্রামিংটা উৎপত্তি কোথা থেকে হয়েছে? আরেকবার বলো, ঠিক শুনতে পেলাম না। এরকম কি কোনো স্যার লিনিয়ার কে আবিষ্কার করেছে আচ্ছা, এটা অ্যাকচুয়ালি বলতে গেলে কোথা থেকে? একটু অ্যানশিয়েন্ট হিস্ট্রিতে যেতে হয়, অর্থাৎ প্রাচীন যে ইকুয়েশন আছে সেটা আমি পরে আস্তে আস্তে আসছি, এটা নিয়ে অনেক গল্প আছে, জিনিসটা আসছি আমি আস্তে আস্তে আসছি আমি। তার আগে আমি মেন মেথডটা বলে যাই, অর্থাৎ মেন জিনিসটা করে নিয়ে আমি গল্পের আস্তে আস্তে যাচ্ছি আমি। নেক্সট অঙ্কে দেখো z equal to 60x plus 15y, এটাকে চরম করতে হবে, চরম করো। আরো বলে দিয়েছে যখন x plus y less than equal to 50, 3x plus y less than equal to 90, xy greater than equal to 0, এটা বলে দিয়েছে। তো দেখা যাক এটা কিভাবে হবে। প্রথমে আমাদের যে অসমীকরণগুলো আছে সেগুলোকে সমীকরণে কনভার্ট করতে হবে। অতএব 1 নং অসমীকরণকে সমীকরণে প্রকাশ করে পাই কি হবে? x plus y is equal to 50 করে পাই x plus y equal to 50, সেটাকে একটু ভদ্রভাবে লিখলে এরকম দাঁড়ায় যে x by 50 অর্থাৎ ছেদিত অংশ আকারে আমি লিখব y by 50 equal to 1।
দ্বিতীয় যে সমীকরণটা আছে অর্থাৎ 3x প্লাস ওয়াই লেস দ্যান ইকুয়াল টু 90, তাহলে সেই একই রকম লেখা। অতএব 2 নং অসমীকরণকে সমীকরণে প্রকাশ করে পাই। কি হবে? 3x প্লাস ওয়াই, এই যে 3x প্লাস ওয়াই ইকুয়াল টু 90, 3x প্লাস ওয়াই ইকুয়াল টু 90, x বাই 30 প্লাস ওয়াই বাই 90 ইকুয়াল টু 1। ওকে, তাহলে এবার আমরা প্লট করে নিই। x বাই 50 প্লাস ওয়াই বাই 50 ইকুয়াল টু 1, অর্থাৎ x অক্ষ থেকে যা ছেদ করবে y অক্ষ থেকেও সেই অংশ ছেদ করবে, সুতরাং এটা সিমেট্রিক হবে। এরকম টাইপের মোটামুটি দেখতে হবে। প্রথম পয়েন্টটা হবে হলো 50,0, 50,0 আর এটা হবে হলো 0,50। নেক্সট যে সমীকরণটা আছে x বাই 30 প্লাস ওয়াই বাই 90 ইকুয়াল টু 1, x বাই 30 প্লাস ওয়াই বাই 90 ইকুয়াল টু 1। তাহলে দেখো এটা এরকম হয় কিনা দেখো তো, মোটামুটি এরকম হবে না? সরি, ভুল এঁকে ফেলেছি। মোটামুটি এরকম হবে কি দেখো, অর্থাৎ এই পয়েন্টটা হচ্ছে হলো 30,0, এই পয়েন্টটা হচ্ছে হলো মোটামুটি 0,90, তাই তো? হ্যাঁ স্যার। এইবার আমাদের এখন প্রশ্ন হলো তীর চিহ্ন কোন দিকে দেব। সেই নিয়মটা একই রকম, যে 0 0 দিয়ে স্যাটিসফাই করছে কিনা সেটা চেক করবে অ্যাট ফার্স্ট। 0 প্লাস 0 ইকুয়াল টু 0 হয়, অবশ্যই গ্রেটার দ্যান ইকুয়াল টু লেস দ্যান ইকুয়াল টু 50। সুতরাং এই যে অসমীকরণটা আছে এর প্রবণতা 0-র দিকে যাইবে, এর প্রবণতা 0-র দিকে যাওয়ার। সুতরাং প্রথমটা হলো এইটা, এই যে যেটা আমি তীর চিহ্ন দিচ্ছি, এই যে এই যে দ্বিতীয়টা কি হবে? এনিওয়ান যে বলেছে সে বাদ দিয়ে বলো। সে ওটারও তো নিচের দিকেই মানে জিরোর দিকেই যাওয়ার প্রবণতা থাকবে। 0 প্লাস 0, 3 ইন্টু 0, 0 অবশ্যই লেস দ্যান ইকুয়াল টু 90। সো এটাও চাই নিচের দিকেই যেতে। তাহলে এই যে একটাকে সবুজ কালি দিয়েছি আর একটাকে গ্রে কালি দিয়েছি। এইবার বলো এদের কমন এরিয়া কোনটা?
দুটো তীর চিহ্ন দিয়ে দেখিয়েছি এদের কমন এরিয়া কোনটা। যেটা ছেদ করেছি ছেদ করেছে বলতে এইখানে ছেদ করেছে, এই পয়েন্টে ছেদ করেছে। কমন এখান থেকে পুরো এ পর্যন্ত এই মাইনাসের দিকে হ্যাঁ বলো। পুরোটাই মাইনাসের দিকে। এই যে পুরো পুরো শূন্যর দিকে। এই যে কমন এরিয়া এইটা হচ্ছে, অর্থাৎ প্রথমটা যেটা উপর বরাবর আছে এই লাইন বরাবর পিঙ্ক কালারের, সেটা নিচের দিকে নামাচ্ছে, আবার এটাও নিচের দিকে নামাচ্ছে, কিন্তু দুটোর মাঝখানে খানিকটা খানিকটা করে গ্যাপ আছে। তাহলে কমন এরিয়া হচ্ছে হলো এইটা। কেন এইদিকে গেলাম না? এনিওয়ান, কেন এইদিকে গেলাম না? আমি তো এদিকেও তো যেতে পারতাম, যেগুলো আমি রেড কালি দিয়ে। x, y গ্রেটার দেন 0 বলেছে কোশ্চেনে। থ্যাংক ইউ। এক্স কমা ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। আমি প্রথমেই বলেছিলাম এগুলো নন নেগেটিভ হবে, অর্থাৎ ঋণাত্মক কোনোদিন হবে না। তো সেই জন্যেই আমি ওই দিকটায় অর্থাৎ ঋণাত্মক পাদে আমি দিলাম না, ঋণাত্মক পাদে আমি দিলাম না। তাহলে এখানে আমাদের যে পয়েন্ট টু বি নোটেড, এই একটা পয়েন্ট। স্যার হ্যাঁ বলো। বলছি যে তীর চিহ্নটা কোন দিকে হলো আরেকবার যদি দেখান, পুরো সবগুলো। আমি আসছি। এটা হলো 0 0, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, চারটে পয়েন্ট এখানে, প্রান্তিক বিন্দু চারটে। তার আগে আমি রিপিট করে নিচ্ছি। 0 0 দিয়ে স্যাটিসফাই করছি, দেখছি যে সে কোন দিকে যেতে চায়। এই অসমীকরণটা 0 0 দিয়ে স্যাটিসফাই যদি করি, 0 + 0 = 0, অবশ্যই 50-এর থেকে ছোট। বাই দ্য কন্ডিশন, যে কন্ডিশনটা দেওয়া আছে, যে শর্তটা দেওয়া আছে, 50-এর থেকে ছোট। সুতরাং তার প্রবণতা হলো সে 0-এর দিকে যেতে চাচ্ছে। সেই জন্য প্রথম যে সরলরেখাটা ছিল x/50 + y/50, সবুজ কালি দিয়ে দেখিয়েছি 0-এর দিকে যাচ্ছে, এই যে 0 0। সিমিলারলি বাকি যে সরলরেখাটা আছে 3x + y, এটাও 0-এর দিকে যেতে চাইছে। সেই জন্য এটাকেও আমি 0-এর দিকে দেখিয়েছি। 0 যেদিকে আছে, অর্থাৎ তলার দিকে 0 আছে, 0-এর দিকে আমি টেন্ড করিয়েছি। ক্লিয়ার? হ্যাঁ স্যার, হ্যাঁ। ওকে, এইবার দেখো যে বিন্দুগুলো আমি মার্কিং করলাম, এই একটা বিন্দু নাম দিচ্ছি আমি 1 নাম্বার, এটা হলো 2 নাম্বার, এটা হলো 3 নাম্বার, এটা হলো 4 নাম্বার, এটা হলো 4 নাম্বার। এই যে সমাধান অঞ্চলটা বেরিয়েছে, চারটে পয়েন্ট বেরিয়েছে। এই চারটে পয়েন্টে দেখতে হবে কোথায় জিনিসটা ম্যাক্সিমাম হচ্ছে। কার মান ম্যাক্সিমাম হচ্ছে? যে জিনিসটা দেওয়া আছে, এই যে জেডকে চরম করতে হবে, এই যে চরম করতে হবে, অর্থাৎ এটাকে ম্যাক্সিমাইজ করতে হবে। প্রথম কথা, এটা কি করে পাবো 1 নম্বর বিন্দুটা? 1 নম্বর বিন্দুটা কি করে পাবো? সেই দুটোকে ইকুয়েশনটাকে সলভ করতে হবে, করে x y যে ভ্যালু বেরোবে। 1 নম্বর বিন্দুটা পাবো হলে দুটো ইকুয়েশন যেটা আছে সলভ করে সেটা পাবো। 2 নম্বরটা অলরেডি পেয়ে গেছি ছেদিতাংশ আকার রূপ নিয়ে, 3টাও পেয়ে গেছে, এবং 4 নম্বরটা 0 0। তো আমাদের প্রথম কাজ হওয়া উচিত যে সমীকরণ দুটো দেওয়া আছে সে দুটোকে সলভ করা। x + y = 50, 3x + x is equal to 70. হ্যাঁ বলো। x is equal to 70 আর y is equal to -20. সমাধান করলে তাই আসছে, দেখা যাক। হ্যাঁ স্যার। আমি মাইনাস মাইনাস, সো y y গন,
মাইনাস টু এক্স ইকুয়াল টু মাইনাস 40, সো এক্স ইকুয়াল টু 20। যেই এক্স এর মান পেয়ে গেলাম, অতএব ওয়াই ইকুয়াল টু কত আসবে? 50 মাইনাস এক্স 30। 30। তাহলে এলো না তো? একজন যে বললে এক্স ওয়াই এর মান বের করে বললে, এলো না তো? তাহলে এক্স ওয়াই এখন এলো হলো 20, মাইনাস 30। তাহলে চারটে যে বিন্দু আছে, 1 নম্বর বিন্দু আমি আরেকবার লিখছি। স্যার -30 হলো কি করে? 20,30 হচ্ছে না? 30 হয়েছে শুধু স্যার, সরি 30 হবে শুধু। ইকুয়াল টু হবে ওটা। একজন এখন জয়েন হতে চাইছে 5:49 বাজে, আমি তাকে ডিনাই করলাম, সুতরাং 5:30টার পরে কিন্তু কাউকে আমি অ্যাডমিট করব না, ঠিক আছে? কারোর পড়া থাকতেই পারে, তারা ইউটিউবে দেখে নেবে, কোনো প্রবলেম নেই। আচ্ছা, তাহলে ওয়াইটা আসছিল 30 এবং এক্সটা আসছিল 20। 30। ওকে, তাহলে 1 নম্বর বিন্দুটা, অর্থাৎ এই যে ছেদ বিন্দুটা, এটা এলো হলো 20,30। 2 নম্বর যে বিন্দুটা, এই বিন্দুটা 30,0, জাস্ট a minute, 30,0। 3 নম্বর বিন্দুটা কত? 3 নম্বর বিন্দুটা 3 নম্বর বিন্দুটা কত? 0,50। 0,50। 0,50। 4 নম্বর বিন্দু 0,0। 0,0। এটা 0,30। 0,0। হ্যাঁ, তাহলে কি বলছিলে? 0,30 না কি বলছিলে? না স্যার, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, তাহলে এইবার আমাদের যেটা ডিটারমাইন করতে হবে যে জেড ইকুয়াল টু কি দেওয়া আছে ওপরে দেওয়া আছে হলো 60x প্লাস 15y। 60x প্লাস 15y। জেড ইকুয়াল টু এটা দেওয়া আছে। এইবার দেখো, জেড এর মান আমি বিভিন্ন জায়গায় এই চারটে বিন্দুতে বের করে দেখব কোনটা ম্যাক্সিমাম বা চরম হচ্ছে। জেড অ্যাট প্রথমটা 20,30, বের করে বলো কত আসছে। নেক্সট জেড অ্যাট 30,0, নেক্সট জেড অ্যাট 20,50, প্রথমটা জেড এর মানটা এখানে বসিয়ে 1650। 20, 1650। 60 ইন্টু 20 প্লাস আমি একটা করছি 15 ইন্টু, জাস্ট মিনিট, 15 ইন্টু 30, ক্যালকুলেশন করে একজন বলো কত আসছে যেন? 1650। 1650। ওকে, পরেরটা 1800, তাই তো? হ্যাঁ স্যার। ইন্টু 30 প্লাস 0 সমান 1800। পরেরটা আসছে হলো 0 প্লাস 15 ইন্টু 50, 15 50 ইন্টু 50 7,500 সমান কত আসছে? 750। 7,500 7,000, 7,500 কেন? না স্যার 750। আর তলারটা আসছিল 0, 0 আসছে। হ্যাঁ 700। সো এই চারটের মধ্যে আমাদের সেটাই নির্ধারণ করতে হবে যেটা কিনা ম্যাক্সিমাম। সো এটাই হওয়া উচিত। এই যে এটাই হওয়া উচিত। তাহলে আমরা লিখি অতএব
জেড এর মান চরম হবে 30,0 বিন্দুতে, 30,0 বিন্দুতে, এবং জেড ম্যাক্স বা জেড এর চরম মান সেটা হলো এই 1800, জেড এর চরম মান 1800। আরো বড় কিছু সুবিধার জন্য তোমরা এই জিনিসটা করতে পারো, আমি এখানে 1 2 3 4 নাম দিয়েছি, তোমরা এবিসিডি নাম দিতে পারো। তাহলে এই একটা টাইপের গেলে অঙ্ক, খুব ভালো করে দেখে নাও অঙ্কটা, খুব মাইন্ডফুলি দেখো। একটা অঙ্ক দেবেই 5 নম্বর। স্যার প্রতিটা ক্ষেত্রে এরকম ভাবে বসাতে হবে, মানে এই বিন্দুগুলোতে? কোথায় এ বিন্দু বলো একবার। মানে এই বিন্দু বলতে স্যার ওই আপনি যে আগে মানে এই অঙ্কটায় যে বিন্দুগুলো চুজ করেছেন না, ওই 50,0 হ্যাঁ, 0,50 হ্যাঁ মানে 0,0 হ্যাঁ তারপরে মানে 1 2 3 এই মানে প্রতিটা সমীকরণের ক্ষেত্রে হ্যাঁ, এই প্রতিটাই আমি বিন্দুগুলো এখানে choose নাম্বারিং করতে করে হবে। বলেছি তোমাদের জাস্ট বোঝানোর জন্য, কিন্তু তোমাদের এই প্রান্তিক বিন্দুগুলো বের করে তারপরে তোমাদের বের করে তাদের সেই বিন্দুতে মান বের করতে হবে, সেগুলোর মধ্যে যেটা প্রশ্ন অনুযায়ী যেটা চরম, এখানে বলে দিয়েছে চরম, এখানে বলে দিয়েছে চরম। যদি অবম থাকতো তোমাদের তাহলে লাস্টেরটা নিতে হতো, অর্থাৎ 0 0 বিন্দুতে যেটা হচ্ছে সেটা নিতে হতো। যেহেতু আমাকে চরম বলেছে তাই আমি এটা নিয়েছি, আর অবম থাকলে এটা হতো, এই যে। সেটা হতো জেড মিন, লিখে দিচ্ছি, এবং জেড মিন ইকুয়াল টু, যদিও প্রশ্নে নেই, 0, সেটা হলো স্যার বলছিলাম ওই হ্যাঁ, ওই বলো। অবমানটা তো 0,0। না, অবম মানটা হলো 0, কিন্তু অবম মানটা আছে হলো 0,0 বিন্দুতে, অবম মানটা একটাই 0। হ্যাঁ ওইটাই বলছিলাম, মানে যদি 0,0 বিন্দু কোনো মানে আসে কোনো ক্ষেত্রে, তার মানে সেটাই তো সবসময় সব থেকে কম। সবসময় যে হবে তা না, আস্তে আস্তে দেখতে পারবে, যদি আস্তে আস্তে বড় ক্লাসে গেলে জানতে পারবে এক্সআই সবসময় গ্রেটার দ্যান ইকুয়াল টু হয় না। তোমাদের ছোট ক্লাসে নেই, কিন্তু বড় ক্লাসে এমনও আছে যে সবসময় না গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, সেক্ষেত্রে মিনিমামেও আসতে পারে বা 0ও আসতে পারে, সেক্ষেত্রে মিনিমামটা নিতে হয় অবম মানের জন্য। এগুলো উঁচু ক্লাসে আছে। তা এইবার একজন প্রশ্ন করেছিলেন যে হঠাৎ করে পড়ছি কেন এই চ্যাপ্টারটা, তাই না? তোমাদের মনে হলো না যে হঠাৎ করে চ্যাপ্টারটা কেন পড়ছি, কি দরকার ছিল এসব পড়ার, কি দরকার ছিল? এটা এই কারণেই দরকার ছিল যে ধরো আচ্ছা, দেখো এখানে আমরা চরম মান বের করতে বলেছিলাম, অর্থাৎ যেখানে আউটকামটা, যেখানে আউটপুটটা বেশি আসে সেটা আমরা বের করলাম, যেখানে আউটপুটটা বেশি আসে বা আউটকাম, এটাকে বলা হয় বেস্ট আউটকাম। তা লিনিয়ার প্রোগ্রামিংকে শর্ট ফর্মে বলা হয় এলপি। তা এখানে অ্যাকচুয়ালি বিভিন্ন রকম সিস্টেম দেওয়া থাকবে, এই যে সিস্টেম বা বাধা গোষ্ঠী দেওয়া আছে, এর ভিত্তিতে আমরা কখনো চরম বা কখনো অবম করব, প্রশ্নানুযায়ী যেরকম বলা থাকবে, যেরকম কন্ডিশন দেওয়া থাকবে তার উপর ভিত্তি করে। আচ্ছা, তা এইবার এগুলো বিভিন্ন মেথডে সলভ করা যায়, একটু বলে রাখছি জাস্ট গল্পের ছলে। 1 নম্বর হলো
কম্পিউটারে ফেলে বিভিন্ন প্রোগ্রামিং সফটওয়্যার পাওয়া যায়, সেগুলো দিয়ে সফটওয়্যার করা যায়। গ্রাফিক্যাল মেথডে যেটা তোমাদেরকে দেখালাম, গ্রাফিক্যাল মেথড সলভ করা যায়। 3 নম্বর হলো একটা ইকুয়েশন আছে সিমপ্লেক্স মেথড, সেই মেথডেও সলভ করা যায় এটা। ঠিক আছে, কি কি মেথডে সলভ করা যায় সেটা আমি বললাম। আচ্ছা, আর এইটা আবিষ্কার করেছিলেন হলো গর্জিও বার্নার্ড ডার্জিং, খুব ফেমাস একজন সায়েন্টিস্ট, ফেমাস একজন ম্যাথামেটিশিয়ান, গর্জিও বার্নার্ড ডার্জিং। বানটা লিখছি, এগুলো যা জানার জন্য বলছি। ইনভেন্টর, কে আবিষ্কারকর্তা, ইকুয়াল টু গর্জিও বার্নার্ড ডার্জিং। ইনি হলেন এই মেথডটা আবিষ্কার করেছিলেন। যাই হোক, তোমাদের দুঃখ হতে পারে কেন আবিষ্কার করেছিলেন, কেন পড়তে হচ্ছে। যাই হোক, তাই এই মেথডে আমরা বিভিন্ন রকম ইকুয়েশন সলভ করতে পারি। কখন সেটা বেশি আউটকাম দেবে, অবশ্যই যারা কমার্শিয়াল লাইনে আছে, যারা ব্যবসায়িক লাইনে, তারা তো চাবে কম ইনভেস্ট করে বেশি পরিমাণ লাভ করতে, অর্থাৎ বেশি গেইন করতে তারা চাইবে। তো তাদের পক্ষে এই মেথডগুলো জানতে হয়। যদিও তারা এইসব জানে না, তারা ওই দোকানে নিয়ে বসে ক্যালকুলেটর, ওখানে তারা ফর্মুলা বা ওইসব করে তারা বের করে। কিন্তু আসল জিনিস হলো এই জিনিস। মানে এগুলো প্র্যাকটিক্যালি ইউজ করা হয়? হ্যাঁ বলো। বলছিলাম এগুলো প্র্যাকটিক্যালি ওই কাজে ইউজ করার জন্য প্র্যাকটিক্যালি ওই শেখানো কাজে হয়? ইউজ করা হয়, হ্যাঁ প্র্যাকটিক্যালি ওই কাজে ইউজ করা হয়। তা ফার্স্ট মেথডটা তাহলে বোঝা গেল। আমি আরেকবার জিনিসটা ছোট করে দেখে নাও খুব ভালো করে, জিনিসটা কিভাবে আনলাম। এবার আমি সেকেন্ড যে মেথডটা যাব, জাস্ট এর অ্যাপ্লিকেশন। দেখো, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই বলবে। Any question? হ্যালো, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে, তাহলে নেক্সট আমি প্রসিড করছি। তাহলে ফার্স্ট মেথড আমরা বলে নিলাম। এবার আমি যাচ্ছি সেকেন্ড মেথড। সেকেন্ড মেথড না, সেকেন্ড টাইপ। সেকেন্ড টাইপ, তোমরা ছোটবেলায় শিখেছিলে না যে সমাধান তৈরি করো, সরি সমস্যা তৈরি করো, সমাধান করো। তো এটা এখন আমরা যেটা বললাম, যে এতক্ষণ ধরে যেটা আমরা
আলোচনা করলাম সেটা হলো সমাধান করা। এবার শিখব কি করে সমস্যা তৈরি করতে হয়। কি করে সমস্যা তৈরি করতে হয় সেটা আমরা এখন শিখব। তো দেখো, একটা আমি অঙ্ক লিখছি। এটা লেখা অঙ্ক মতো দেখতে হয়, সেটা থেকে সমস্যা তৈরি করতে হয়। আর ডিজিটাল প্ল্যাটফর্মে লিখে লিখে হাতের লেখাটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। প্রতি গ্রাম F1 খাদ্যে 5 একক ভিটামিন এ এবং 6 একক ভিটামিন বি, 5 একক ভিটামিনে 6 একক ভিটামিন বি আছে। এবং প্রতি গ্রাম F1 খাদ্যের মূল্য 20 পয়সা। প্রতি গ্রাম F1 খাদ্যের মূল্য 20 পয়সা। প্রতি গ্রাম F2 খাদ্যে 8 একক ভিটামিন এ এবং 10 একক ভিটামিন বি আছে। এবং 10 একক ভিটামিন বি আছে। ভিটামিনকে সংক্ষেপে আমি লিখছি ভিট। ভিটামিন বি আছে। এবং F2 খাদ্যের প্রতি গ্রাম F2 খাদ্যের মূল্য 30 পয়সা। প্রতি গ্রাম F2 খাদ্যের মূল্য 30 পয়সা। প্রত্যেক লোকের দৈনিক 80 একক ভিটামিন এ এবং 100 একক ভিটামিন বি লাগে। ন্যূনতম কত খরচ করলে একজন লোকের পক্ষে প্রয়োজনীয় ভিটামিন গ্রহণ করা সম্ভব? এটাই হলো প্রশ্ন। তাহলে কি বলছে আমি একবার জিনিসটা সামারাইজ করে দিচ্ছি। দেখতে অনেকটা মনে হচ্ছে যেন ইতিহাসের লেখা। বলছে প্রতি গ্রাম F1 খাদ্যে 5 একক ভিটামিন এ, 6 একক ভিটামিন বি আছে।
F1 খাদ্যের মূল্য গ্রাম প্রতি 20 পয়সা, সেখানে F2 খাদ্যের মূল্য গ্রাম প্রতি 30 পয়সা। আর বলা আছে F2 খাদ্যে প্রতি গ্রামে 8 একক ভিটামিন এ, 10 একক ভিটামিন বি আছে। একটা লোকের দৈনিক 80 একক ভিটামিন এ দরকার এবং 100 একক ভিটামিন বি দরকার। বলছে ন্যূনতম কত খরচ কম করলে, কত খরচটাকে মিনিমাইজ করে প্রয়োজনীয় ভিটামিন গ্রহণ সে করতে পারে। তা আমি একটা ডায়াগ্রাম প্রথমে আঁকছি, জিনিসটা তাহলে আরো সোজাভাবে তুলে ধরতে পারবো। আচ্ছা, F1, এটা হলো F2 ভিটামিন এ, ভিটামিন বি। F1 খাদ্যে ভিটামিন এ কত আছে? F1 খাদ্যে ভিটামিন এ আছে হলো 5 একক, তাই তো? 6 একক। আর F2 খাদ্যে ভিটামিন এ আছে হলো 8 একক, ভিটামিন বি আছে হলো 10 একক। এই হলো অ্যাট এ গ্লান্স। F1 খাদ্যের গ্রাম প্রতি দাম বলে দিয়েছে হলো 20 পয়সা, F2 খাদ্যের গ্রাম প্রতি দাম বলে দিয়েছে হলো 30 পয়সা। তাহলে দেখো আমি যে লেখাটা লিখছি এখন, অঙ্কটা যেভাবে করছি, ধরি x পরিমাণ, ধরি লোকটি x পরিমাণ F1 খাদ্য এবং y পরিমাণ F2 খাদ্য গ্রহণ করে এবং মোট খরচ সেটাকে সবসময় জেড ধরতে হয়, আগেও আমরা দেখে এসেছি। মোট খরচ সেটা হলো জেড, মোট খরচ জেড। তাহলে লোকটার তাহলে মোট কত খরচ হয়? বলছে যে F1 খাদ্যের মূল্য হলো 20 পয়সা, F2 খাদ্যের মূল্য হলো 30 পয়সা। আমি ধরে নিয়েছি x একক F1 খাদ্য গ্রহণ করে, তাহলে 1 এককের দাম অর্থাৎ 1 গ্রামের মূল্য হলো 20 পয়সা। x গ্রামের মূল্য কত? 1 গ্রামের মূল্য 20 পয়সা, x গ্রামের মূল্য কত? 20x পয়সা। 20x পয়সা। তাহলে লিখি x গ্রাম F1 খাদ্যের মূল্য 20x পয়সা। আর F2 খাদ্য ধরেছিলাম আমি y একক, আর প্রতি গ্রামের দাম হলো F2 খাদ্যের প্রতি গ্রামের দাম কত বলে দেওয়া আছে? 30 পয়সা। তাহলে বলো y গ্রাম F2 খাদ্যের দাম কত?
এনিওয়ান? স্যার কিছু আছে কিছু হয় 3y পয়সা। অতএব মোট খরচ 20x প্লাস 30y। ইকুয়াল টু জেড, ধরে নিয়েছি জেড মোট খরচটাকে, সেটা ইকুয়াল টু বলছে হুম 20x প্লাস 30y পয়সা। তা এই জিনিসটা মিনিমাম করতে হবে। বলেছে যে ন্যূনতম কত খরচ করলে একজন লোকের পক্ষে প্রয়োজনীয় ভিটামিন গ্রহণ করা সম্ভব, অর্থাৎ আমাদের বের করতে হবে হলো জেড মিনিমাম, তাই তো? জেড মিনিমাম বার করতে হবে। স্যার অবমানটা বার করতে হবে। হ্যাঁ বলো। স্যার ন্যূনতম মানে অবমানটা বার করতে হবে। কথাটা না ঠিক শোনা যাচ্ছে না। স্যার ওটা অবমান বের করতে হবে তো। অবমান, এক্স্যাক্টলি, অবমান এক্স্যাক্টলি। আচ্ছা, তাহলে F1 খাদ্যে ভিটামিন এ আছে হলো 5 একক, F2 খাদ্যে ভিটামিন এ আছে হলো 8 একক। তাহলে x একক F1 খাদ্যে ভিটামিন কত আছে? ফাইভ এক্স একক, তাই তো? অতএব মোট ভিটামিন এ ইকুয়াল টু F1 খাদ্যে মোট ভিটামিন এ প্লাস F2 খাদ্যে মোট ভিটামিন এ। তাহলে 5x প্লাস 8y, তাই তো? সেটা আরেকবার একটু বলুন। আচ্ছা, F1 খাদ্যে প্রতি গ্রামে বলেছে যে 5 একক করে ভিটামিন এ আছে প্রতি গ্রামে। আমি নিয়েছি হলো F1 খাদ্য x গ্রাম নিয়েছি, তাহলে x গ্রামে কতটা হবে? 1 গ্রামে আছে 5 একক, x গ্রামে 5x একক না? তাই তো? সিমিলারলি এটা F1 খাদ্য করলাম, F2 খাদ্যেও করতে হবে। 1 গ্রামে আছে হলো 8 একক, y গ্রাম নিয়েছি আমি F2 খাদ্য, y গ্রামে আছে হলো 8y একক। তাহলে মোট ভিটামিন এ আছে হলো 5x প্লাস 8y একক। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে বলো তো দেখি হ্যাঁ স্যার। ভিটামিন বি কতটা আছে? যদি বুঝে থাকো মোট ভিটামিন বি কতটা? 6x প্লাস 10y একক। থ্যাংক ইউ। 6x plus 10. অতএব অন্য কাজ ইউজ করছি। মোট ভিটামিন বি ইকুয়াল টু 6x প্লাস 10y একক। এইবার প্রশ্নটার দিকে খেয়াল করো, যে বলেছে প্রত্যেক লোকের দৈনিক 80 একক ভিটামিন এ এবং 100 একক ভিটামিন বি লাগে। অর্থাৎ একজন মানুষের পক্ষে 80 একক ভিটামিন এ তো লাগেই, তার বেশিও লাগতে পারে। তাহলে দেখো এখান থেকে যেটা আমি লিখছি এটা কি না লিখতে পারি ভিটামিন এর ক্ষেত্রে, যে অতএব 5x প্লাস 8y লেস দ্যান ইকুয়াল টু 80। অর্থাৎ মিনিমাম আমাকে 80 একক দিতেই হবে যোগান, 80 একক সাপ্লাই দিতেই হবে, তার বেশি হলেও দিতে পারি। তা আমি বের করে নিয়েছি F1 এবং F2 খাদ্যে মোট ভিটামিন কতটা, 5x প্লাস 8y। এই যে সিমিলারলি ভিটামিন বি এর ক্ষেত্রে বলো তো দেখি কন্ডিশনটা কেমন হবে। এই জায়গাটা খেয়াল করো, এই জায়গাটা খেয়াল করো। স্যার 6x plus 10y is less than 100. হ্যাঁ বলো, 6x প্লাস 10y
লেস দেন ইকুয়াল টু 100। 100, এটা লেস দেন ইকুয়াল টু হবে। যাই হোক, চেষ্টা করেছো, ঠিক আছে। তো এই কন্ডিশনগুলো আমি স্যার পেলাম। হ্যাঁ বলো। বলছি যে 5x প্লাস 8y 80 থেকে বড় কেন, মানে 80 থেকে ছোট কেন? কারণ এখানে বলে দেওয়া আছে প্রত্যেক লোকের দৈনিক 80 একক ভিটামিন এ দরকার, অর্থাৎ মিনিমাম 80 একক দরকার। এর থেকে বেশি হলেও কোনো সমস্যা নেই, কিন্তু এর থেকে কম কম যদি হয় সে পুষ্টির অভাবে ভুগবে, সে পুষ্টির অভাবে সাফার করবে। সুতরাং মিনিমাম যে রিকোয়ারমেন্ট সেটা এর থেকে কম হতে হবে। আচ্ছা, এক্স্যাক্টলি বলছি একরকম, লিখছি একরকম। আচ্ছা, গ্রেটার দেন হবে তো স্যার? হ্যাঁ 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 হ্যাঁ, অর্থাৎ মিনিমাম যে রিকোয়ারমেন্ট আমি বলছি একরকম, লিখছি একরকম। প্রত্যেক লোকের দৈনিক 80 একক ভিটামিন এ দরকার। 80 একক তো দরকারই, তার থেকে বেশি হলেও হতে পারে, এর থেকে কম হলে তার অপুষ্টির অভাবে ভুগবে। সুতরাং এর থেকে বেশি হলে আমার আপত্তি নেই, কিন্তু এর থেকে কম হলে সমস্যা আছে। ভিটামিন বি এর ক্ষেত্রেও একই রকম গল্প। তাহলে আলটিমেটলি যে জিনিসটা দাঁড়ালো, নির্ণেয় সমস্যা হলো z ইকুয়াল টু 20x প্লাস 30y কে অবম করতে হবে, যেখানে 5x প্লাস 8y গ্রেটার দ্যান ইকুয়াল টু 80, 6x প্লাস 10y গ্রেটার দ্যান ইকুয়াল টু 100, xy গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তাহলে দেখো জিনিসটাকে কিভাবে আমি ফর্মুলায় ফেললাম। ফর্মুলা বলতে এই অর্থে, ফর্মুলা না, জিনিসটাকে কিভাবে আমি প্রবলেমে ফেললাম। দেখো, স্যার নিচের ওইগুলো বাঁধা গোষ্ঠী তো? হ্যাঁ, নিচের ওইগুলো হলো বাধা গোষ্ঠী। দেখো, খুব ভালো করে দেখে নাও। ক্লিয়ার? কোনো প্রশ্ন থাকলে বলো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তা এই হলো দুটো টাইপের অঙ্ক, এই চ্যাপ্টারে এই দুটো টাইপই আছে। তা এইবার যদি বলি এই অঙ্কটায় যে সমাধান করো, সমস্যা তো তৈরি করেছি, এবার সমাধান করো, সেটা তো তোমাদের বাহাতের খেল, একটু আগেই দেখেছো নাকি? পারবে তো? হ্যাঁ স্যার, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে স্যার। ওকে।
তা আমি কিছু এক্সারসাইজ দিচ্ছি এবার। দুটো টাইপের কিছু অঙ্ক দেব। এক্সারসাইজ 1, z equal to x plus 2y, 3x plus 5y less than equal to 10, 5x plus 3y less than equal to 15, less than equal to 15, next xy greater than equal to 0. z এর চরম মান নির্ণয় করো। চরম মান নির্ণয় করো। 2 নম্বর এক্সারসাইজ, এক্সারসাইজ 2, दो नंबर एक्सरसाइज। z equal to 3x plus y, যেখানে टू एक्स प्लस वाई ग्रेटर देन इक्वल टू 14, एक्स माइनस वाई ग्रेटर देन इक्वल टू 4, एक्स वाई ग्रेटर देन इक्वल टू 0। জেড এর অবমান নির্ণয় করো। জেড এর অবমান নির্ণয় করো। পারা যাবে তো? হ্যাঁ স্যার, ওগুলো পারবো। আচ্ছা, লাস্ট অঙ্ক, এই টাইপের লাস্ট অঙ্ক, এক্সারসাইজ 3, বাট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক। জেড ইকুয়াল টু জেড ইকুয়াল টু 2x1 প্লাস x2, যেখানে थ्री एक्स वन माइनस 4x2 लेस देन इक्वल टू 12, x1 x2 ग्रेटर देन इक्वल टू 0। জেড এর চরম মান নির্ণয় করো। তাহলে এই চারটে হলো, এই তিনটে হলো ফার্স্ট টাইপের অঙ্ক, এই তিনটে হলো ফার্স্ট টাইপের অঙ্ক। ক্লিয়ার? হ্যালো, হ্যাঁ স্যার, ওকে, ঠিক আছে। নেক্সট এবার আরেকটা টাইপ দিচ্ছি আমি, যে সেকেন্ড যে টাইপটা শেখালাম, এক্সারসাইজ 4, exercise 4,
একজন গৃহবধূ দু ধরনের খাদ্য এক্স ও ওয়াই এমনভাবে মেশাতে চায় যে মিশ্রিত খাদ্যে কম করে 10 একক ভিটামিন এ এবং 12 একক ভিটামিন সি, ভিটামিন বি এবং 8 একক ভিটামিন সি থাকে। দু ধরনের প্রতিখাদ্যে দু ধরনের প্রতি কেজিতে ভিটামিন তিনটির পরিমাণ ড্যাশ। ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি। খাদ্য এক্স, খাদ্য ওয়াই 1 একক, 2 একক, 3 একক, 2 একক, 2 একক, 1 একক। এটা অ্যাট এ গ্লান্স দেওয়া আছে, বের করতে হবে যদি প্রতি কিলোগ্রাম এক্স ও ওয়াই খাদ্যে দাম যথাক্রমে 6 ও 10 টাকা হয়, তবে মিশ্রিত খাদ্যের ক্ষুদ্রতম ব্যয় নির্ণয় করো, অর্থাৎ মিনিমাইজ করতে হবে, অবম নির্ণয় করতে হবে। ক্ষুদ্রতম ব্যয় নির্ণয় করো। দেখো অঙ্কটা একবার পড়ে নাও।
ঠিক আছে, এটা কিন্তু সেকেন্ড টাইপে হবে। আমি লিখে দিচ্ছি, টাইপ 2, টাইপ 2, আর এই তিনটে হলো টাইপ 1। স্যার এটা প্রথমে সমস্যা তৈরি করতে হবে, আবার সমস্যার সমাধান করতে হবে। না, বলছি টাইপ 1, টাইপ 1, টাইপ টাইপ 1। প্রথম তিনটে দেওয়া আছে হলো শুধু শুধু সমাধান করা, আর লাস্টেরটা দেওয়া আছে হলো শুধু সমস্যা তৈরি করা, শুধু সমস্যা তৈরি করা। দাঁড়াও, প্রশ্নটা দেখি একবার। ক্ষুদ্রতম ব্যয় নির্ণয় করো। ক্ষুদ্রতম ব্যয় নির্ণয় করো মানে হলো কোন বিন্দুতে সব থেকে কম হচ্ছে সেটা কিন্তু নির্ণয় করতে হবে। সুতরাং সমস্যা তৈরি করে সমাধান, এটা হলো টাইপ 1 প্লাস টাইপ 2। টাইপ 1 প্লাস টাইপ 2, ক্লিয়ার? ক্ষুদ্রতম ব্যয় নির্ণয় করো, সুতরাং সমস্যা আগে তৈরি করে তারপরে তো সমাধান করতে হবে। তাহলেই তো তুমি বলতে পারবে যে ক্ষুদ্রতম ব্যয়টা কত হচ্ছে, তাই নয় কি? হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে। তাহলে একবার প্রথম টাইপ এবং দ্বিতীয় টাইপটা একবার দেখে নাও ভালো করে। দুটো রকম টাইপ আছে। আমি আরও একবার মিনিমাইজ করছি, কারণ এর ভিত্তিতেই এই চ্যাপ্টারে কিন্তু অঙ্ক। ফার্স্ট টাইপে প্রথম টাইপের অঙ্কটা স্যার, হ্যাঁ বলো। ওই প্রথম টাইপের অঙ্কটা মানে দ্বিতীয় যে অঙ্কটা করেছিলেন, মানে 4টে বিন্দু নিয়েছিলেন, ওই জায়গাটা আমি বলেছিলাম আপনাকে, তো আরেকবার বললে ভালো হতো। আচ্ছা মানে ওই 4টে বিন্দু ঠিক আছে, আমি ওটা বলছি, বাকিরা একবার দেখে নাও এই জায়গাটা, আমি নেক্সট যাচ্ছি। স্যার যখন স্যার ডিরেকশন দুটো ভিন্ন অভিমুখী হবে তখন স্যার ওদের কমন অঞ্চল কোনটা হবে একটা বলে দেবেন? এই যে এখানে ডিরেকশন দুটো ভিন্নমুখী হলেও এদের মধ্যে কমন এরিয়া অর্থাৎ দুটো সরলরেখা যেহেতু ছেদ করেছে, সুতরাং কিছু কমন অঞ্চল থাকবেই। এবার যদি হয়, যদি এরকম, যদি ইনকেস যদি এরকম যদি হয় যে এরকম, সেক্ষেত্রে ধরো একটা সরলরেখা এরকম যাচ্ছে, আরেকটা সরলরেখা এরকম, আরেকটা সরলরেখাতে হচ্ছে হলো মোটামুটি ধরো এরকম, যেটা কিনা দুটো সরলরেখা প্যারালাল। এবং যেহেতু আমরা জানি প্যারালাল সরলরেখা, সুতরাং দুটো সরলরেখা একে অপরকে কোনোদিনও যত খুশি দূর বাড়লেও ছেদ করবে না, তাই তো? হ্যাঁ স্যার। দুটোর সিম্বল যদি বিপরীত দিকে যদি হয়, দুটো সিম্বল যদি বিপরীত দিকে যদি হয়, তাহলে দেখো দুটোর মধ্যে কোনো কমন অঞ্চল নেই, দুটোর মধ্যে কোনো কমন অঞ্চল নেই। তবে কন্ডিশন অ্যাপ্লাইড, সরলরেখা দুটোকে অবশ্যই প্যারালাল বা সমান্তরাল হতে হবে। সমান্তরাল হলেই কখনো ছেদ করবে না, তখনই কিন্তু এটা সম্ভব একমাত্র। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, আর কারোর কোনো প্রশ্ন? একজন আমাকে প্রশ্ন করেছে একটা প্রশ্ন, সেটা উত্তর দিচ্ছি। আর কারোর কোনো প্রশ্ন? স্যার এক্ষুনি যেটা দেখালেন ওটার ক্ষেত্রে কমন এরিয়া কোনটা হবে একবার একটু বলুন। কোনটা বললে আরেকবার বলো। স্যার লাস্টেরটা, মানে আপনি এক্ষুনি যেটা বললেন। আচ্ছা, এক্ষুনি একজন জয়েন হচ্ছে, তাকে আমি ডিনাই করলাম। হ্যাঁ
বলো কোন জায়গাটার প্রবলেম? স্যার এই ক্ষেত্রে কমন এরিয়াটা কোনটা? কমন এরিয়া নেই, কমন এরিয়া নেই তো, দুটো তো পরস্পর বিপরীতমুখী অঞ্চল, দুটো তো পরস্পর বিপরীতমুখী অঞ্চল, সুতরাং সাধারণ অঞ্চলটা না থাকাই স্বাভাবিক, তাই নয় কি? এটাই তো বললাম আমি। স্যার এই ক্ষেত্রে চরম বা অবন মান কিভাবে নির্ণয় করা হবে? এরকম প্রবলেম থাকবে না, এরকম আচ্ছা স্যার, problem ঠিক। থাকবে না। স্যার প্রত্যেকবার তো 4টে বিন্দু নাও বেরোতে পারে। হ্যাঁ, 3টেও থাকতে পারে, 2টোও থাকতে পারে, প্রশ্ন যদি কঠিন যদি হয়, 10টাও থাকতে পারে। একজন এইমাত্র জয়েন হলে, কি নাম যেন, হাইজেনবার্গ না কি নাম, যাই হোক, প্রথম কথা বলে রাখি আমি 5:30টার পরে আমি কাউকে অ্যাডমিট করব না। হতে পারে তোমাদের অন্য কোথাও ক্লাস, সেক্ষেত্রে তোমরা ইউটিউবে দেখে নেবে, নো আপত্তি, তোমাদের এই ক্লাসে অ্যাটেন্ড করতে হবে না, ঠিক আছে? তোমরা ইউটিউবে দেখে নেবে। আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন? এবং যারা আছো তারা কিন্তু সবাইকে বলে দেবে যে এই নিয়মটা যেন ফলো যেন করে, যারা জয়েন করতে চায়। আচ্ছা, তাহলে আমি এই প্রবলেমটা বলছিলাম, কোনটা যেন বলছিলাম, এই যে এটা বলছি। দেখো, একজন আমাকে একটা প্রশ্ন করেছে, ওই পয়েন্টগুলো নিয়ে বলতে বলেছে, সেটা বলছি। আর এনি কোশ্চেন? আচ্ছা, পয়েন্টগুলো তাহলে বলে নেই একবার। সমাধান করে আমাদের দুটো পয়েন্ট বেরোবে, অর্থাৎ দুটো সরলরেখা দেওয়া আছে, সমাধান করে দুটো পয়েন্ট বেরিয়েছে, সরি একটা পয়েন্ট বেরিয়েছে, এবং দুটো সরলরেখা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করেছে সেগুলো আমরা পেয়ে গেছি। প্রথম সরলরেখাটা 0,50 এবং এক্স অক্ষকে 50,0। সিমিলারলি দ্বিতীয় সরলরেখাটা আমরা পেয়ে গেছি 0,90 ওয়াই অক্ষকে এবং এক্স অক্ষকে 30,0। আর একটা তো ছেদ বিন্দু পেয়েছি, সেটা হলো 1 নম্বর বিন্দুটা। তো এইবার দেখছি এই যে সমাধান অঞ্চলটা যেটা আমি হাইলাইট করেছি, এখানে 4খানা প্রান্তিক বিন্দু আছে, 1, 2, 3 এবং 4। এই 4টে বিন্দুর মধ্যে আমাদের নির্ধারণ করতে হবে কোনটাতে জেড এর মান হাইস্ট, কোনটাতে জেড এর মান ম্যাক্সিমাম। যেহেতু প্রশ্নে বলেছে ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হবে, চরম মান, তো সেই জন্য আর কিছুই না, 4টে বিন্দু আমি জাস্ট লিখে নিয়েছি। এটা না লিখলেও চলবে, আমি এটা না লিখলেও চলবে, জাস্ট আমি 4টে পয়েন্ট তোমাদের বোঝার সুবিধার্থে লিখেছি, লিখে ইন্ডিভিজুয়ালি তাদের ভ্যালু বার করেছি, তাদের সেই পয়েন্টে তাদের মান বের করে দেখছি কোনটাতে সর্বোচ্চ মান আসছে, প্রশ্নানুযায়ী সর্বোচ্চ নিতে হবে, দ্যাটস অল। তার মানে যে কমন এরিয়া গুলো রয়েছে সেই এরিয়া গুলো প্রান্তিক বিন্দুগুলো নিতে হবে। একদম একদম, কমন এরিয়ার রেসপেক্টে, কমন এরিয়ার সাপেক্ষে প্রান্তিক বিন্দুগুলো বার করতে হবে। সিমিলার অঙ্কে দেখো, আগের অঙ্কে প্রান্তিক বিন্দু একটাই ছিল, জাস্ট এ মুভমেন্ট, এখানে প্রান্তিক বিন্দু একটাই ছিল, যেহেতু কর্নার পয়েন্ট, শার্প পয়েন্ট, এবং এদিকে যত যাচ্ছি ইনফাইনাইট অবধি গেলেও আস্তে আস্তে ক্রমশ এরিয়া বাড়তে থাকবে, তাহলে একটাই প্রান্তিক বিন্দু, এখানেই যেটা হবে চরম আর এটাই হবে অবন। ক্লিয়ার? আচ্ছা, থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন? এনি কোশ্চেন? স্যার এক্ষুনি নিচেরটা যেটা দেখালেন ওটার ক্ষেত্রে স্যার যদি ডিরেকশন একই দিকে মানে জিরোর দিকে হতো তাহলে কমন এরিয়াটা কোনটা হতো? কোন দিকটা, কোন প্রশ্নটা বলো? স্যার একটু নিচে যেটা। আর একটু নিচে, আচ্ছা, হ্যাঁ বলো বলো।
হ্যাঁ স্যার, এটার ক্ষেত্রে স্যার মানে ডিরেকশন যদি একই দিকে হতো তাহলে কমন এরিয়া কোনটা হতো? তাহলে তুমি বলছো যে ডিরেকশন একই দিকে, ভালো কথা, ফাইন। অর্থাৎ একই দিকেই তো এখানে আছে না, একই দিকে নেই, জাস্ট মিনিট। একটা নামিয়েছে নিচের দিকে, এটা নামিয়েছে হলো নিচের দিকে। হ্যাঁ স্যার, এটা একই দিকে আছে স্যার, বিপরীত দিকে হলে কি হতো স্যার সেটাই বলছি এটার ক্ষেত্রে। আচ্ছা, বিপরীত দিকে হলে কি হতো দেখা যাক। ধরো এইটা আছে হলো নিচের দিকে, just a minute। ধরো এইটা আছে হলো নিচের দিকে, আর ওইটা আছে হলো, এটা আছে হলো ওপরের দিকে, এটা আছে হলো ওপরের দিকে। নিচের দিকে, আরেকটা নিলাম ওপরের দিকে, তাই তো? এটা বলতে চাইছে তো দুটো পরস্পর বিপরীত দিকে। হ্যাঁ স্যার এটাই। তাহলে সেক্ষেত্রেও দেখো কমন এরিয়া পেয়ে যাচ্ছি আমি, এটা না? মানে যদি হতো, কেসটা যদি হতো, এখানে অ্যাকচুয়ালি নেই, কিন্তু যদি হতো তোমার কথা অনুযায়ী, এটা এদিকে পাঠিয়ে দিচ্ছে এই সরলরেখাটা, আবার ওই সরলরেখাটা ওই দিকে পাঠিয়ে দিচ্ছে, তাহলে কমন অঞ্চলটা এইটা হচ্ছে না? স্যার উপরের মানে ওই উপরের দিকে কি হতো স্যার কমন এরিয়া? ওপরেরটা কি হবে, এটা তলার দিকে পাঠিয়ে দিচ্ছে, ওইটা ওপরের দিকে পাঠিয়ে দিচ্ছে, হচ্ছে কি তাহলে? এই বড় তীর চিহ্নগুলো দেখো, মোটা যেগুলো বোল্ড করে, যেগুলো মোটা আছে, এটা তলার দিকে, এটা ওপরের দিকে, হবে কি তাহলে এই অঞ্চলটা? না স্যার। ক্লিয়ার তাহলে? হ্যাঁ স্যার। ওকে, আমি এটা ব্যাক করে দিলাম। তো তাহলে স্যার আগের অঙ্কটা মানে ভিতরের কমন এরিয়া না হয়ে উপরেরটা হওয়ার কারণটা কি? আগের মানে অঙ্কটা কি এইটা? এইটা হ্যাঁ স্যার, ওই ভিতরেরটা না হয়ে উপরেরটা হলো কেন? এটা তো মানে কথা বলবে, তীর চিহ্ন কথা বলবে, কোন দিকে নেব সেটা তো তীর চিহ্ন কথা বলবে। এটা উপরের দিকে পাঠাচ্ছে আর তলারটা নিচের দিকে পাঠাচ্ছে, সুতরাং কমন অঞ্চল এটাই হবে। ঠিক আছে। আর কোনো প্রশ্ন? সেকেন্ড টাইপটা দেখে নাও। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে আজকে এই পর্যন্ত থাক, পরের দিন